আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। 1 আইতে বলেছে এসআইতে বলের পরম একক নিউটন। 2 প্রশম দ্রবণের পিএইচ এর মান 7। 3 জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম। 4 রংধনু সৃষ্টির কারণ আলোর বিচ্ছুরণ। 5 বায়োডিগ্রেডেবল পলিমার হলো মাংসপেশির প্রোটিন। বায়োডিগ্রেডেবল মানে যেটা জৈব ভঙ্গুর আর কি, মানে মাটিতে মিশে যায়। 6 এখানে ক্লোরিন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক আর নিউট্রন সংখ্যার মান যথাক্রমে হচ্ছে 17 এবং 18, কারণ 35টা হচ্ছে ভর সংখ্যা, নিউট্রন প্লাস প্রোটন সংখ্যা। তো 17টা হচ্ছে প্রোটন সংখ্যা, সেখান থেকে মাইনাস করলে নিউট্রন সংখ্যা পাওয়া যাবে 18। 7 বলেছে স্ক্রুড্রাইভারের গতি কোন ধরনের গতির উদাহরণ? ঘূর্ণন গতি। 8 দিয়েছে কাঁচের নীল রং করার জন্য যে যৌগটি মেশানো হয় সেটা হচ্ছে কোবাল্ট অক্সাইড। 9 যে যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাকে বলে অ্যাসিড। 10 আয়োডিনযুক্ত লবণে উপস্থিত আয়োডিনের যৌগটি হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। 2 আইতে বলেছে পরমাণু নিস্তড়িত হয় কেন? এটা আছে বইয়ের 86 পেজে। লিখবে যে পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান সংখ্যায় থাকে। তাহলে পরমাণুতে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে। একটা প্রোটন একটা ইলেকট্রনের তড়িতের বা চার্জের পরিমাণের সমান। একটি ধনাত্মক চার্জ একটি ঋণাত্মক চার্জ একত্রে থাকলে তড়িৎবিহীন বা নিস্তড়িত অবস্থার সৃষ্টি হয়। আর পরমাণুতে যেহেতু প্রোটন আর ইলেকট্রন সমান সংখ্যায় থাকে সেই জন্য পরমাণু নিস্তড়িত অবস্থায় থাকে। 2 দিয়েছে আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণ কাকে বলে? আলোক রশ্মি কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে যখন অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে তখন ওর গতির অভিমুখের পরিবর্তন ঘটে। দুটি মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির গতির অভিমুখ পরিবর্তনের এইরূপ ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়। দিয়েছে তাপের এসআই এককের নাম হচ্ছে জুল। তাপের এসআই একক বলেছে। তাপের পরিমাপ করার জন্য এসআই পদ্ধতিতে যে একক ব্যবহার করা হয় তা হলো জুল আর সিজিএস এ ক্যালোরি। এসআই তে জুল আর সিজিএস এ ক্যালোরি। 4 বলেছে শামুক ঝিনুক এদের দেহের বাইরে শক্ত খোলক কিসের দিয়ে তৈরি হয়? এটা আছে বইয়ের 102 পাতায়, 102। 102 এই যে শামুক ঝিনুকদের দেহের বাইরে শক্ত খোলস থাকে, এটি ক্যালসিয়াম কার্বনেট CuCO3 দিয়ে তৈরি। 5 বলেছে ত্বরণ কাকে বলে? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। 6 দিয়েছে কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেতটি লেখো। আচ্ছা, কাপড় কাচা সোডা হলো সোডিয়াম কার্বনেট Na2CO3 10H2O। এইটা কাপড় কাচা সোডা হলো সোডিয়াম কার্বনেট Na2CO3 10H2O। সাথে দিয়েছে সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেটের বিক্রিয়াতে সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়েছে। বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। সাথে বলেছে সংকেত লেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। 9 বলেছে পিঁপড়ে কামড়ালে জ্বালা করে কেন? এটা আছে বইয়ের 106 পাতা।
লিখবে যে একটা ছোট লাল পিঁপড়ে কামড়ালে দেখা যায় ওই জায়গাটা জ্বালা করে। পিঁপড়ের দেহে থাকে ফর্মিক অ্যাসিড, যার জন্যই পিঁপড়ে কামড়ালে জ্বালা করে। তাহলে পিঁপড়ের দেহে থাকে ফর্মিক অ্যাসিড, তাই পিঁপড়ে কামড়ালে জ্বালা করে। 3 রায়তে দিয়েছে আলোর নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখো। আচ্ছা, এটা পুরনো রায়মার্টিন সহায়িকা বলে আমি আর পেজ নাম্বারটা দিলাম না, তোমরা স্ক্রিনশট তুলে পার্থক্যটা লিখে নেবে। নিয়মিত প্রতিফলনটা বলছি, প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন। 1, 2 প্রতিফলিত রশ্মিগুলো নির্দিষ্ট দিকে যায়। 3 উৎসের প্রতিবিম্ব গঠিত হয়। 4 প্রতিফলককে ঘুরিয়ে ইচ্ছা মতো প্রতিফলিত রশ্মিগুচ্ছের দিক পরিবর্তন করা যায়। 5 প্রতিফলিত রশ্মি বরাবর প্রতিফলকের দিকে তাকালে সেটি চকচকে দেখায়। 6 আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয়। উদাহরণ আয়না, চকচকে স্টিলের থালা ইত্যাদি। নিয়মিত প্রতিফলন হয়। বিক্ষিপ্ত প্রতিফলন, প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন। 1, 2 প্রতিফলিত রশ্মিগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। 3 উৎসের প্রতিবিম্ব গঠিত হয় না। 4 প্রতিফলককে ঘুরিয়ে ইচ্ছা মতো প্রতিফলিত রশ্মিগুচ্ছের দিক পরিবর্তন করা যায় না। 5 এক্ষেত্রে প্রতিফলিত রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তার কম অংশই আমাদের চোখে আসে, সেই জন্য প্রতিফলককে উজ্জ্বল দেখায় না, বস্তু দৃশ্যমান হয়। 6 আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলেও প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয় না। উদাহরণ সিনেমার পর্দা, ঘষা কাঁচ ইত্যাদি থেকে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। 2 বলেছে পাইরেক্স কি আর এর ব্যবহার লেখো। লিখবে পাইরেক্স হচ্ছে এক ধরনের বোরো সিলিকেট, বয়কার রয়কার, এটা বোরো সিলিকেট কাঁচ। এর ব্যবহার হচ্ছে ল্যাবরেটরি গ্লাসওয়্যার, মানে ল্যাবরেটরির আর কি কাঁচের যে সমস্ত সরঞ্জাম, রান্নার পাত্র ইত্যাদি তৈরিতে এটা ব্যবহার করা হয়। 3 দিয়েছে নিউটনের তৃতীয় গতিসূত্রটি বিবৃত করো। 1 জুল কার্য বলতে কি বোঝায়? নিউটনের তৃতীয় গতিসূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা, এটা আছে বইয়ের 79 পৃষ্ঠায়। এই যে নিউটনের তৃতীয় গতিসূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল আছে, এটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। আর এতে বলেছে 1 জুল কার্য বলতে কি বোঝায়? এটা আছে বইয়ের 81 পেজে। এইখান থেকে লিখবে যে 1 নিউটন বল প্রয়োগ করে যদি একটি বস্তুকে বল প্রয়োগের দিকে 1 মিটার সরানো হয় তবে 1 জুল পরিমাণ কার্য করা হয়েছে বলা হয়। 1 জুল হলো কাজ পরিমাপের এসআই একক। 4 দিয়েছে জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন? লিখবে রাসায়নিক সংকেতে প্রথমে ধনাত্মক আয়ন H+ ও পরে ঋণাত্মক আয়ন OH- লেখা হয়, সেই জন্য OH2 না লিখে H2O লেখা হয়। 5 দিয়েছে রক্তে হিমোগ্লোবিন তৈরিতে কোন আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? আয়রন, Fe2+। আর হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। 6 বলেছে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? এই যে কোনো বস্তুর উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস ওই তাপ গ্রহণ বা বর্জন নির্ভর করে বস্তুর ভর, বস্তুর উপাদান আর বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপরে। সাথে বলেছে ফুসফুস ও হাড়ের প্রধান উপাদানটা হবে ক্যালসিয়াম ফসফেট CH3PO4(2). আচ্ছা, তাহলে 6 বলেছে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর ভর, বস্তুর উপাদান আর বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপরে নির্ভর করে।
আর দিয়েছে সাথে বলেছে ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড কম নির্গত হলে দেহ তরল আম্লিক হয় কেন? আচ্ছা, এটা আমি কিন্তু পুরনো যে মানে তোমাদের 7 এর পরিবেশ বিজ্ঞানের বই সেটা থেকে দিয়েছি, এবছরের বইতে এই অংশটা বাদ দিয়েছে। এটা লিখবে যে ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড কম বেরোলে রক্তে জল ও কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে, ফলে দেহ তরল আম্লিক হয়ে পড়ে। এটা লিখে নেবে, তোমরা স্ক্রিনশট তুলে লিখে নেবে। 4 রাইতে বলেছে, এতে দিয়েছে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন? আর বিতে বলেছে সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট। আর বলেছে স্থির বাস চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন? এই যে চলন্ত বাস হঠাৎ থামলে বাসের মধ্যে থাকা যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? না, এটা বলেছে চলন্ত বাস, এটা বলেছে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে। এই যে থেমে থাকা বাস মানে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে বাসে দাঁড়িয়ে থাকা যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন? স্থিতিজাত ধর্মের জন্য এরকম হয়, বাস যখন স্থির ছিল তখন যাত্রীর দেহ স্থির ছিল। বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীর পা বাসের সংস্পর্শে আছে বলে সেটি চলতে শুরু করে, কিন্তু যাত্রীর বাকি শরীর স্থিতিজাতের জন্য স্থির থাকতে চায়, ফলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে। সিএতে দিয়েছে অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? লিখবে কারণ সামনের গাড়ির ড্রাইভার তার গাড়ির দর্পণে অক্ষরগুলির পার্শ্বীয় পরিবর্তনের ফলে সোজা লেখাটি দেখতে পায় এবং তাড়াতাড়ি রাস্তা ছেড়ে দেয়। 2 আর এতে বলেছে সাবান কিভাবে তৈরি করা হয়, এটা আছে বইয়ের 130 পাতায়। এইখান থেকে লিখবে যে সাবান হলো কিছু জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম যৌগ যা তৈরি হয় চর্বি বা উদ্ভিজ্জ তেলের সঙ্গে কস্টিক ক্ষার সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায়, যেমন চর্বি প্লাস উদ্ভিজ্জ তেল প্লাস কস্টিক ক্ষার, সাবান প্লাস গ্লিসারিন। ওর বিতে বলেছে অ্যান্টাসিডের কাজ কি? 2 এর বিতে বলেছে অ্যান্টাসিডের কাজ কি, এটা আছে 133 পাতায়। এই যে অ্যাসিডিটল, এই যে অ্যান্টাসিড, অ্যান্টাসিড পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে। অ্যান্টাসিডের কাজ হচ্ছে এইটা, পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে। সিতে বলেছে লাইমিং কি? লিখবে অম্লীয় মাটিতে মানে যে মাটিতে অম্লের পরিমাণ বেশি চুন ক্যালসিয়াম অক্সাইড প্রয়োগ করে পিএইচ বাড়ানোকে লাইমিং বলে। এবার আসি লাইফ সায়েন্সে 1 আইতে বলেছে পৃথিবীতে অতি জীববৈচিত্র্য সম্পন্ন কতগুলি দেশ আছে? 17টি। 2 কুইনাইন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? সিনকোনা। 3 পরিবেশ দূষণের ফলে বিপন্ন প্রাণীটি গঙ্গা শুশুক। 4 নোংরা জলে ডিম পাড়ে কোন ধরনের মশা? কিউলেক্স। 5 মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে। 6 জলবাহিত রোগ কলেরা। 7 ট্রান্সফ্যাট থাকতে পারে পটেটো চিপসে। 8 বলেছে প্রবাল কোন পর্বভুক্ত প্রাণী? নিডেরিয়া। 9 জলে গুলে যায় একটি ভিটামিন, ভিটামিন সি। 10 বোটুলিজম রোগের জন্য দায়ী প্যাথোজেন হচ্ছে ব্যাকটেরিয়া। 2 এর শূন্যস্থান পূরণ। আইতে বলেছে রক্তের প্লাজমায় কোন প্রোটিন উপস্থিত থাকে, এটা আছে তোমাদের বইয়ের 144 পেজে। বলেছে রক্তের প্লাজমায় কি কি প্রোটিন থাকে? রক্তের প্লাজমাতে থাকে গ্লোবিউলিন আর ফাইব্রিনোজেন প্রোটিন। এটা হচ্ছে প্রোটিন কোথায় কোন প্রোটিন থাকে তার ছকেই আছে, রক্তের প্লাজমাতে থাকে গ্লোবিউলিন আর ফাইব্রিনোজেন প্রোটিন। 2 বলেছে চামচ আকৃতির নখ যে মৌলের অভাবে হয় তা হলো আয়রন। 3 কোয়ালা ভাল্লুকের খাদ্য ইউক্যালিপটাস গাছের পাতা। 4 প্লেগ রোগকে ব্ল্যাক ডেথ নামে পরিচিত। 3 সত্য মিথ্যা। আইতে বলেছে চিকনগুনিয়া রোগ ছড়ায় কিউলেক্স মশা, মিথ্যা এডিস।
2 সাইবেরিয়া বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ বাসস্থান ধ্বংস হওয়া সত্য। 3 পেশি সংকোচন স্বাভাবিক রাখে সোডিয়াম মিথ্যা ক্যালসিয়াম। 4 পাউরুটি তৈরি করতে লাগে পেনিসিলিন মিথ্যা ইস্ট লাগে। 4 স্তম্ভ মেলানো মাশরুম হলো প্রোটিন। হাড় ও দাঁতের গঠন ক্যালসিয়াম ফসফরাস। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। ডায়াবেটিস রক্তে শর্করা বৃদ্ধি। 5 আয়ের প্রশ্ন বলেছে পাস্তুরাইজেশন কিভাবে করা হয় আর বোটুলিজম রোগের জীবাণুর প্রকৃতি হচ্ছে ব্যাকটেরিয়া। আর ওটা আছে 294 পাতায়। পাস্তুরাইজেশন আছে 294 পাতাতে। পাস্তুরাইজেশন কিভাবে করানো হয়, এই যে লিখবে পাস্তুরাইজেশন প্রক্রিয়াতে খাদ্যবস্তুকে একটা বিশেষ তাপমাত্রায় গরম করা হয়, তারপর প্রায় সঙ্গে সঙ্গে খাদ্যবস্তুটিকে ঠান্ডা করে ফেলা হয়। যেমন পাস্তুরাইজ করার জন্য দুধকে 15 থেকে 40 সেকেন্ডের জন্য 72 ডিগ্রি থেকে 75 ডিগ্রি সেলসিয়াস বা 2 সেকেন্ডের জন্য 138 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। দুধ ওই নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর প্রায় সঙ্গে সঙ্গে দুধের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা হয়। এইভাবে দুধ পাস্তুরাইজ করা হয়। 2 বলেছে ব্যাকটেরিয়া 2টি উপকারী ভূমিকা লেখো আর একটি ক্ষতিকর ব্যাকটেরিয়ার নাম লেখো। ব্যাকটেরিয়া দুটো উপকারী ভূমিকা আছে 290 পাতায়। ব্যাকটেরিয়া 2টি উপকারী ভূমিকা যেমন দই আর বিভিন্ন দুগ্ধজাত খাবার তৈরিতে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার সাহায্য নিই। আর 2 নম্বর স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার কয়েকটি প্রজাতি থেকে জীবনদায়ী নানা রকম ওষুধ আমরা পাই। এছাড়া 3 নম্বর দিতে পারো যে গবাদি পশুদের পাকস্থলীতে কিছু ব্যাকটেরিয়া বাস করে যারা সেলুলোজ জাতীয় খাদ্য পরিপাক করতে সাহায্য করে। আর 4 মানুষের শরীরের অন্ত্রে বাস করে কিছু ব্যাকটেরিয়া যারা ভিটামিন B12 তৈরিতে সাহায্য করে। আচ্ছা, এটি ক্ষতিকর ব্যাকটেরিয়ার নাম দেবে ভিব্রিও কলেরি, যা আমাদের কলেরা রোগের সৃষ্টির কারণ। 3 বলেছে প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য আর সংশ্লেষিত খাদ্য কাকে বলে। প্রাকৃতিক খাদ্য লিখবে যে সমস্ত খাদ্য আমরা প্রাকৃতিক উৎস থেকে পাই এবং কোনো রকম প্রক্রিয়াকরণ ছাড়াই সরাসরি খাদ্য হিসাবে গ্রহণ করা যায় আর পুষ্টিগুণ সর্বাধিক, তাকে প্রাকৃতিক খাদ্য বলে। বিভিন্ন প্রকার ফল, আম, কলা, তরমুজ। সংশ্লেষিত খাদ্য যে সমস্ত খাদ্যবস্তু প্রাকৃতিক উৎস থেকে গৃহীত খাদ্য উপাদান ও কৃত্রিম উপাদান সহযোগে রসায়নাগারে জটিল পদ্ধতিতে প্রস্তুত করা হয় সংশ্লেষিত খাদ্য বলে। কেক, বিস্কুট, চকলেট, স্কোয়াশ, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। প্রক্রিয়াজাত খাদ্য হচ্ছে যে সমস্ত খাদ্যবস্তু প্রকৃতি থেকে গৃহীত খাদ্য উপাদান নানা রকম প্রক্রিয়াকরণ যেমন উত্তাপ দেওয়া, সেদ্ধ করা, কোনো রাসায়নিক যোগ করা, 2-3 রকম খাদ্য উপাদান একত্রে যোগ করা ইত্যাদির মাধ্যমে প্রস্তুত করা হয় এবং পুষ্টিগুণ প্রাকৃতিক খাদ্যের তুলনায় সামান্য কম হয়, তাদের প্রক্রিয়াজাত খাদ্য বলে, যেমন রুটি, ভাত ইত্যাদি। 4 বলেছে এডিস মশার বৈশিষ্ট্যগুলি লেখো আর কি কি রোগ ছড়ায়। এটা আছে তোমাদের বইয়ে 285 পাতায়। এই যে এডিস মশা লিখবে পেটের বৈশিষ্ট্য হচ্ছে চেনার উপায় বা বৈশিষ্ট্য। পেটের পায়ে সাদা কালো ডোরা থাকে। 2 বিশ্রামের সময় সমতলের সঙ্গে প্রায় সমান্তরাল ভাবে বসে। 3 উড়বার সময় ডানায় শব্দ হয় না। 4 দিনের বেলায় বাইরে বের হয়। 5 পরিষ্কার জলে ডিম পাড়ে। আর ডেঙ্গু, চিকুনগুনিয়া এইসব রোগ ছড়ায়। 5 বলেছে জীববৈচিত্র্য কাকে বলে। জীববৈচিত্র্য হ্রাসে 2টি কারণ লেখো। আচ্ছা, এটা ছায়া প্রকাশনের বই থেকে দিচ্ছি। জীববৈচিত্র্য কাকে বলে, একটা নির্দিষ্ট অঞ্চলের কোন একটা নির্দিষ্ট অঞ্চলের সব ধরনের উদ্ভিদ, প্রাণী আর জীবাণুর বৈচিত্র্য নিয়ে জীবনের বৈচিত্র্য, যাকে এক কথায় বলা হয় জীববৈচিত্র্য। আর ওর সাথে যেটা আছে যে জীববৈচিত্র্য হ্রাসের 2টি কারণ লেখো। জীববৈচিত্র্য হ্রাসের এখানে বলেছে 2টো কারণ লিখতে হবে। এক হচ্ছে হারিয়ে যাচ্ছে বাসস্থান বা বাসস্থানের অবলুপ্তি, কাঠের শৌখিন আসবাবপত্র তৈরি, চাষের জমি বাড়ানো, থাকার জায়গা বাড়ানো প্রভৃতি কাজের জন্য জঙ্গলের গাছ কেটে ফেলা হয়, ফলে বহু প্রাণীর বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে। 2 চোরা শিকার বা অবৈধ শিকার, জন্তুর হাড়, দাঁত, চামড়া বা শিং পাওয়ার লোভে চোরা শিকারীরা বিভিন্ন প্রাণীকে হত্যা করে, এর ফলে বহু জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। 6 দিয়েছে শব্দ দূষণ রোধ করতে পারে এমন 2টো গাছের নাম বলো। এটা আছে বইয়ের 247 পাতায়।
শব্দ দূষণ রোধ করতে পারে, এই যে শব্দকে জব্দ করতে পারে বেল, ছাতিম, জারুলের মতো গাছ। তাহলে শব্দ দূষণ রোধ করে বেল, ছাতিম, জারুল। আর মানসিক সমস্যার মানসিক সমস্যার দুইটি কারণ হচ্ছে দুটো কারণ। এক হচ্ছে জন্মগত ত্রুটি, গর্ভাবস্থায় অপুষ্টি, বিভিন্ন রোগ সংক্রমণ জন্মের পর শিশুর মন ও বুদ্ধির বিকাশকে ব্যাহত করতে পারে। দুই, মানসিক চাপ, আশেপাশের পরিবেশ পরিস্থিতির চাপ, বিভিন্ন হিংসাত্মক ঘটনা বা অপ্রত্যাশিত ঘটনা আমাদের মনকে প্রবলভাবে নাড়া দেয়। অনেক সময় সেই মানসিক চাপ আমরা সহ্য করতে পারি না। এছাড়া আছে আমাদের বাড়ির অভ্যন্তরের নানা টানাপোড়েন, মানসিক দ্বন্দ্ব বা সিদ্ধান্ত নিতে না পারা, নেশা। তো এখান থেকে যে কোনো দুটো পয়েন্ট দিয়ে দেবে। সাথে বলেছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, এর একটি ফলাফল লেখো। বিশ্ব উষ্ণায়নের কারণ আর ফলাফল, এটা ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি। মানুষের বিভিন্ন রকম কাজকর্মের ফলে পরিবেশে কতগুলি গ্যাসীয় পদার্থ যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প ইত্যাদির পরিমাণ বেড়ে যাচ্ছে এবং ওই গ্যাসীয় পদার্থগুলি প্রয়োজনের অতিরিক্ত তাপকে পৃথিবীতে আটকে রাখছে। ফলে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাচ্ছে। সারা পৃথিবী জুড়ে উষ্ণতা ক্রমবর্ধমান এই অবস্থাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলা হয়ে থাকে। এবার বলেছে এর সাথে আছে যে বিশ্ব উষ্ণায়নের একটি ফলাফল। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর ফল একটাই ফল লিখতে বলেছে যে বরফওয়ালা জলের পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে, যার ফলে সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাবে। সমুদ্রের নিকটবর্তী অঞ্চলগুলি জলস্তর বৃদ্ধির কারণে অচিরেই জলের তলায় চলে যাবে। এছাড়া আছে 2 নম্বর, বায়ুমণ্ডলে চাপের পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় ও বন্যার প্রকোপ বৃদ্ধি পাবে। 3, জলবায়ুর পরিবর্তনের ফলে মরুভূমি প্রসারিত হবে, বনাঞ্চল সংকুচিত হবে। 4, জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে সামুদ্রিক আর স্থলভাগের বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে। 5, ভূগর্ভস্থ জল দূষিত হবে। 6, কৃষি উৎপাদন ব্যাহত হবে। তো একের পয়েন্টটাই লিখে দেবে। একটা কারণ লিখতে বলেছে। সাথে বলেছে ম্যালেরিয়া জীবাণুটির নির্দিষ্ট পোষকের নাম করো আর খাবার খাওয়া থেকে অ্যালার্জির 2টি লক্ষণ লেখো। আচ্ছা, ম্যালেরিয়া জীবাণুটির নির্দিষ্ট পোষকের নাম আছে তোমাদের বই 280 পাতায়। এই যে নির্দিষ্ট পোষক বা মুখ্য পোষক হলো মশা। মশা হলো মুখ্য বা নির্দিষ্ট পোষক। ম্যালেরিয়া রোগের মুখ্য বা নির্দিষ্ট পোষক হচ্ছে তাহলে মশা। আর ওর সাথে যেটা আছে অ্যালার্জির 2টো লক্ষণ, এটা আছে বই 296 পাতায়। এই যে খাবার থেকে অ্যালার্জি সাধারণ লক্ষণ, 1 হচ্ছে গা হাত পায়ে লাল লাল চাকা চাকা দাগ, 2 গা হাত পা চুলকানো, 3 মুখ ঠোঁট গলা জিভ ফুলে যাওয়া, 4 গলায় অস্বস্তি শ্বাসকষ্ট, 5 চোখ মুখ লাল হয়ে যাওয়া, 6 বমি, 7 পেটে ব্যথা, 8 ডায়রিয়া। তো মোটামুটি 8খানা আছে, এখান থেকে তুমি যে কোনো দুটো লিখে দেবে।